নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি আমার এক শ্রোতা বন্ধুর অনুরোধে, সুপ্রিয় ঘোষ, ওনার অনুরোধে আমি আজকে পড়ে শোনাচ্ছি উল্কার আলো, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, উল্কার আলো, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এ গল্পের নামকরণ ভুল হইয়াছে। শেষ পর্যন্ত পরিবার ধৈর্য যাহার আছে, তিনি এ কথা বুঝিতে পারিবেন। যাহার সে ধৈর্য নাই, তাহাকে গোড়াতেই জানাইয়া দেওয়া প্রয়োজন যে ইহার নাম হওয়া উচিত ছিল স্ত্রিয়াশ্চরিত্রং কিংবা পুরুষস্য ভাগ্যং অথবা দেবা ন জানন্তি। বম্বে ফিল্মের মতো শুনাইতেছে, কি করিব, আমি নাচার। গল্পের শীর্ষদেশে একটা নাম জুড়িয়া দেবার প্রথা কোন অর্বাচীন আবিষ্কার করিয়াছিল? গল্পের আখ্যান বস্তুর সহিত ওই শিরোনামের একটা অর্থগত সংযোগ থাকিবারই বা আবশ্যকতা কি? শ্রীকান্তের ভ্রমণ কাহিনীর পরিবর্তে বইখানার নাম বিরূপাক্ষের বীরত্ব হইলেই বা পৃথিবীর কি অনিষ্ট হইত? যোগাযোগ যদি তিন পুরুষই থাকিত, তাহা হইলে কি সৃষ্টি রসাতলে যাইত? বর্তমান লেখকের একটা নাম আছে, কিন্তু নামের সঙ্গে মানুষটার একটুও সাদৃশ্য নাই। তাহাতে কি ক্ষতি হইয়াছে? হোয়াটস ইন আ নেম? এ সকল গুরুতর প্রশ্নের উত্তর আপনারা দিতে পারিবেন না। অতএব সেজন্য অপেক্ষা করিয়া আপনাদের অপ্রতিভ করিব না। তৎপরিবর্তে যে নিদারুণ সংবাদটি দিয়া আপনাদিগকে সচকিত করিয়া তুলিবার অভিলাষ করিয়াছি, তাহা এই সুনীলা ওরফে বিল্লুর বয়স এখন 17 বৎসর, এবং তাহার মতো ফাজিল, চপল, হৃদয়হীনা যুবতী আমি আজ পর্যন্ত দেখি নাই। অনুরূপকে সে, কিন্তু সব কথাই শুরু হইতে বলা কর্তব্য। কবিবর বলিয়াছেন, আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো, অর্থাৎ বাবারও বাবা আছে, অন্তত থাকিলে ভালো হয়। এই বিল্লুর বয়স যখন 8 বৎসর ছিল, তখন তাহার কাঁচা রকমের একটা বিবাহের সম্বন্ধ হইয়াছিল। নিতান্তই হাসি ঠাট্টার মধ্যে জন্মগ্রহণ করিয়া এই সম্বন্ধ ভ্রূণ অবস্থাতে বিনষ্ট হইয়া যায়। বিল্লুর বাবা প্রথম শ্রেণীর ডেপুটি ম্যাজিস্ট্রেট বেহারীবাবু সদরে বদলি হইয়া আসিয়াছিলেন, এবং তাহার জ্যেষ্ঠ পুত্র 15 বর্ষীয় বিজয়লালের সহিত স্থানীয় বড় উকিল নিমাইবাবুর পুত্র অনুরূপ চন্দ্রের বেজায় বন্ধুত্ব জন্মিয়া গিয়াছিল। এই সূত্রে অনুরূপ প্রায়ই বিল্লুদের বাড়ি যাইত। এমনকি শেষ পর্যন্ত বন্ধুত্ব এমনই গাঢ় হইয়া উঠিয়াছিল যে স্কুলে এবং স্কুলের বাহিরে এই দুটিকে কদাপি পৃথক অবস্থায় দেখা যাইত না। বিজয়কে বাড়িতে না পাইলে সকলে বুঝিত সে অনুরূপদের বাড়িতে আছে, এবং অনুরূপকে বাড়িতে পাওয়া না গেলেও তথৈবচ। পাঠক ভাবিতেছেন, কিন্তু তাহা ভুল, বরঞ্চ ঠিক তাহার উল্টো। বন্ধু ভগিনীর অত্যাচারে অনুরূপের জীবন দুর্বহ হইয়া উঠিয়াছিল। পাতলা মুখের উপর বড় বড় বিস্ফারিত দুটি চোখ, লাল টুকটুকে দুখানি ঠোঁট। বিল্লুকে দেখিয়া সহসা কেহ কল্পনা করিতে পারিত না যে তাহার ওই 8 বছরের ক্ষুদ্র মস্তকের মধ্যে এত প্রকার দুষ্ট বুদ্ধি সঞ্চিত হইয়া আছে। বয়োজ্যেষ্ঠদেরও তাহাকে আঁটিয়া উঠিবার জো নাই। অনুরূপ একসময় উদ্ভ্রান্ত হইয়া ভাবিত, জ্বালাতন করিবার এমন অপরিসীম শক্তি এই ক্ষুদে মেয়েটা কোথা হইতে লাভ করিল? নেহাত বন্ধু ভগিনী বলিয়া সে নীরবে সহ্য করিয়া যাইত, নচেত কাল্পনিক প্রতিহিংসা বিলাসে দাঁত কড়মড় করিয়াই তাহাকে নিবৃত্ত হইতে হইত। প্রথম দিন বন্ধুর গৃহে পদার্পণ করিবা মাত্র বিল্লু কর্তৃক অনুরূপের নির্যাতন আরম্ভ হইয়া গিয়াছিল।
বড় বড় চোখে কিছুক্ষণ তাহাকে নিরীক্ষণ করিয়া বিল্লু গম্ভীরভাবে তাহার সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিয়াছিল, তুমি বুঝি দাদার একটা বন্ধু? দাদা সব জায়গায় তোমার মতো একটা বন্ধু করে। তোমার নাম কি? অনুরূপ কিংকর্তব্য বিমূঢ় হইয়া নিজের ডাকনাম বলিয়া ফেলিয়াছিল। নাম শুনিয়া বিল্লু নাক সিঁটকাইয়া বলিয়াছিল, নাকু, এ রাম, বিচ্ছিরি নাম। আমার নাম বিল্লু, ভালো নাম সুশীলা। তোমার চুল অমন খোঁচা খোঁচা কেন? প্রশ্নের উত্তর দিতে দেরি হইতেছে দেখিয়া বিল্লু অন্য প্রসঙ্গ উত্থাপন করিল। তুমি কান নাড়তে পারো? না। হ্যাঁ পারো। হ্যাঁ পারো। অত বড় বড় কান নাড়তে পারো না? নিশ্চয়ই পারো, একটু নাড়ো না দেখি। বলিয়া ঘাড় হেলাইয়া স্থির দৃষ্টিতে তাহার কানের দিকে তাকাইয়াছিল। অনুরূপ কান নাড়িতে পারে নাই, কেবল উদ্দিষ্ট ইন্দ্রিয় দুটি অতিরিক্ত মাত্রায় লাল হইয়া উঠিয়াছিল। এইভাবে আরম্ভ হইয়া চক্রবৃদ্ধি হারে বিল্লুর অমানসিক পীড়ন বাড়িয়া চলিয়াছিল। ইহার আনুপূর্বিক ইতিহাস লিখিয়া পৃথিবীর দুঃখভার আর বাড়াইব না। দুই একটা ছোটখাটো উদাহরণ দিয়া এই নৃশংসতার চিত্রের উপর জবনিকা টানিয়া দিব। বিজয় ও অনুরূপ এই দুই বন্ধুতে মিলিয়া একত্র একটা ফটোগ্রাফ তোলাইয়াছিল। ছবিটি বিজয়ের পরিবার টেবিলের উপর সযত্নে সাজানো ছিল। একদিন স্কুল হইতে ফিরিয়া বিজয় দেখিল, ছবি হইতে অনুরূপের মুন্ডটি কে সাবধানে কাঁচি দিয়া কাটিয়া লইয়াছে এবং তৎপরিবর্তে সচিত্র রামায়ণ হইতে হনুমানের মাথাটি কর্তিত করিয়া সেই স্থানে জুড়িয়া দিয়াছে। এ কাহার কার্য তাহা বুঝিতে বিজয়ের বিলম্ব হইল না। বন্ধুর প্রতি এই অপমানে সে ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল। বিল্লুর চুলের বিনুনি ধরিয়া টানিয়া আনিয়া ছবির দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া সগর্জনে কহিল, এ কি করেছিস? বিল্লু ঘাড় বাঁকাইয়া বলিল, আমি জানি না। জানি না? রাক্ষসী কোথাকার, শিগগিরই আসল মুন্ডটা দে। আমি জানি না, আসল মুন্ড তো রয়েইছে। বলিয়া বিল্লু খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ইহা হইতে প্রতীয়মান হইবে যে এই ৮ বৎসর বয়সেই বিল্লু মেয়েটি কিরূপ পরিপক্ব ও ফাজিল হইয়া উঠিয়াছে। বিজয় তর্জন করিয়া বলিল, দিবি নে আসল মুন্ড? দে বলছি। দেব না, যাও। এমন সময় অনুরূপ আসিয়া উপস্থিত হইল। ছবিতে নিজের মুখাবয়বের শোচনীয় পরিবর্তন দেখিয়া সেও নিরতিশয় ক্রুদ্ধ ও মর্মাহত হইল, কিন্তু অনেক ধস্তাধস্তি করিয়াও দুই বন্ধুতে বিল্লুর নিকট হইতে অনুরূপের আসল মুন্ড আদায় করিতে পারিল না। শেষ পর্যন্ত আদরের ছবিটা ফেলিয়া দিতে হইল। বলা বাহুল্য, সে মুন্ড আজ পর্যন্ত পাওয়া যায় নাই। পাঠক জিজ্ঞাসা করিতে পারেন, বিল্লু সে মুন্ড লইয়া কি করিল? এ প্রশ্নের উত্তর আছে, পাঠক খুঁজিয়া দেখুন। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়াছিল আরেকদিন সকালবেলা। অনুরূপ বিজয়ের পরিবার ঘরে একাকী বসিয়া অঙ্ক কষিতেছিল। এমন সময় বিল্লু আসিয়া পিছন হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া আদরের সুরে বলিল, নাকুদা। নিরুৎসুক ভাবে নিজের কণ্ঠ বাহু মুক্ত করিয়া লইয়া অনুরূপ বলিল, কি? বিল্লু ভাষা ভাষা ডাগর দুটি চোখ তুলিয়া বলিল, আমায় দুটো ফুল পেড়ে দেবে ভাই? সন্দিগ্ধভাবে অনুরূপ বলিল, কি ফুল? চাঁপা ফুল। ফটকের পাশে ওই বড় গাছটায় অনেক ফুল ফুটেছে, পেড়ে দাও না, খেলা ঘরে শিব পুজো করব। আমি এখন পারবো না, অঙ্ক কষছি, মালিকে বলো গে যাও। মালি দিচ্ছে না, তুমি চলো না নাকুদা, লক্ষ্মীটি। তুমি খুব গাছে চড়তে পারো, তোমার মতো কেউ পারে না। অনুরূপের সন্দেহ দূর হইল না, কিন্তু এতখানি কৈতববাদ প্রতিরোধ করিবার ক্ষমতাও তাহার ছিল না। সে বলিল, আচ্ছা চলো। গাছের কাছে উপস্থিত হইয়া সে একবার ভালো করিয়া চারিদিক দেখিয়া লইল, কোথাও বিপদের আশঙ্কা আছে কিনা। তারপর গাছে চড়িতে প্রবৃত্ত হইল। বিল্লু গাছের শীর্ষদেশে অঙ্গুলি দেখাইয়া দিয়া বলিল,
ওইখানে অনেক ফুল আছে নাকুদা, একেবারে আগায়। গাছের ডগা পর্যন্ত অসন্দিগ্ধ চিত্তে উঠিয়া হঠাৎ অনুরূপ বুঝিতে পারিল কি সাংঘাতিক ফাঁদে সে পা দিয়াছে। সে একটি চিৎকার ছাড়িয়া যথাসম্ভব দ্রুত নামিতে নামিতে বলিতে লাগিল, পোড়ামুখী বাঁদরি, দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। গাছের অর্ধেক নামিয়া সেখান হইতে সে মাটিতে লাফাইয়া পড়িল, কিন্তু বিল্লু তখন উচ্চকণ্ঠে হাসিতে হাসিতে গ্রীবাভঙ্গে পিছু ফিরিয়া চাহিতে চাহিতে হরিণ শিশুর মতো ছুটিয়া অদৃশ্য হইয়াছে। অনুরূপ সেখানে বসিয়া পড়িয়া দুই হাতে সর্বাঙ্গ চুলকাইতে লাগিল, কিন্তু তখন শত শত মধুপিঙ্গল বর্ণ বিষধর কাঠ পিঁপড়া তাহার সারা দেহে ছড়াইয়া পড়িয়াছে। অনুরূপ তাহার গায়ের জামাটা টানিয়া খুলিয়া ফেলিল, কিন্তু কেবল জামা খুলিলে কি হইবে, একটু ইতস্তত করিয়া শেষে গায়ের জ্বালায় অস্থির হইয়া সে একটা জুঁই ফুলের ঝোপের মধ্যে ঢুকিয়া পড়িল এবং সেখানে বসিয়া নগ্ন দেহে বিষাক্ত অন্তঃকরণে প্রাণপণে গা চুলকাইতে লাগিল। বন্ধু বিজয় আসিয়া যখন তাহাকে উদ্ধার করিল, তখন তাহার সর্বাঙ্গ ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। নতুন কাপড় পরিতে পরিতে অনুরূপ হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, আর কখনো তোদের বাড়ি আসবো না বিজয়, ওই বিল্লুটা যতদিন। বলিয়া চোখ মুছিতে মুছিতে হনহন করিয়া বাড়ি চলিয়া গেল। বিল্লুর দুষ্কৃতির কথা জানিতে কাহারও বাকি রহিল না। সে সমস্ত অভিযোগ অস্বীকার করিয়া বলিল, গাছে পিঁপড়ে ছিল, আমি কি করে জানব। কিন্তু তাহার এ কৈফিয়ত ধোপে টিকিল না। মালির নিকট হইতে প্রকাশ পাইল যে বিল্লু দিদি তাহাকেই প্রথম গাছে চড়িয়া ফুল পাড়িতে অনুরোধ করিয়াছিল, কিন্তু গাছে ভয়ানক কাঠ পিঁপড়া আছে বলিয়া মালির রাজি হয় নাই। ফলে বিল্লু মা বাবার কাছে বিস্তর তিরস্কার ও বিজয়ের কাছে একটা কিল ও দুইটা চড় খাইল। বিল্লু রাত্রিতে তাহার বিবাহিতা দিদি অনিলার কাছে শয়ন করিত। অনিলা শুইতে গিয়া বিল্লুকে বলিল, তুই যে নাকুর ওপর অত উৎপাত করিস, ওর সঙ্গে আমরা তোর বিয়ের সম্বন্ধ করছি, তা জানিস? ও যখন উল্টে তোর ওপর শোধ তুলবে তখন কি করবি? বিল্লু ঘৃণা ভরে দুই আঙ্গুল দিয়া নাক টিপিয়া ধরিয়া বলিল, এ রাম, আমি ওকে বিয়ে করব না। খরগোশের মতো কান, চুল খোঁচা খোঁচা, ওরকম বর আমি চাই না। চাই না বললেই তো আর হবে না, ওকেই বিয়ে করতে হবে, নইলে তুই জব্দ হবি না। ও প্রত্যেকবার ক্লাসে ফার্স্ট হয় জানিস। হোকগে, ওইটুকু ছেলেকে আমি বিয়ে করব না। গেল, তোর কি এক্ষুনি বিয়ে হচ্ছে নাকি? তোরা বড় হবি, তখন বিয়ে হবে। বিল্লু দৃঢ়ভাবে ঘাড় নাড়িয়া বলিল, ওকে আমি বড় হয়েও বিয়ে করব না, ওরকম বর আমার একটুও পছন্দ হয় না। বিল্লুর পাকা কথায় সকলেই অভ্যস্ত ছিল। অনিলা জিজ্ঞাসা করিল, তবে তোমার কিরকম পছন্দ শুনি? বিল্লু তৎক্ষণাৎ বলিল, কেন, জামাইবাবুর মতো, ওই রকম ফর্সা, লম্বা, চোখে চশমা। তাহার পিঠে একটা চড় মারিয়া অনিলা বলিল, ও, লোকটিকে বড্ডই মনে ধরেছে। আচ্ছা দাঁড়াও, তাকে একখানা চিঠি লিখে দিচ্ছি, তিনি এসে তোমাকে নিয়ে যান। তুমি গিয়ে তার কাছে থাকো, আমি না হয় এখানেই পড়ে থাকবো। সতীনের ঘর করা আমার পোষাবে না, তাও যেমন তেমন সতীন নয়, তোমার মতো সতীন। পরিহাস ছলে উক্ত হইলেও আসলে অনিলার কথাটা সত্য। সুন্দরী কন্যা দেখিলেই পুত্রবতী বাঙালি গৃহিণীর তাহাকে পুত্রবধূ করিবার ইচ্ছা হয়। অনুরূপের মাতারও তাহা হইয়াছিল। দুই পরিবারে বেশ ঘনিষ্ঠতা হইয়া যাইবার পর অনুরূপের মা বিল্লুদের বাড়ি বেড়াইতে গিয়া একদিন বলিয়াছিলেন, বিল্লুর মতো একটি মেয়ে যদি পাই, আমার বউ করি। বিল্লুর মা উত্তরে বলিয়াছিলেন, বিল্লুর মতো দরকার কি ভাই, বিল্লুকেই নাও না। সেই অবধি দুই গৃহিণীর মধ্যে বেয়ান সম্পর্ক পাতানো হইয়া গিয়াছিল। যদিও কর্তারা এই মেয়েলি ব্যাপার শুনিয়া নিজেদের মধ্যে হাসাহাসি করিয়া বলিয়াছিল, একেই বলে গাছে কাঁঠাল গোপে তেল। মেয়ের বয়স 8 বছর, ছেলের 15, এরই মধ্যে বিয়ের কথা। আরে বড় হোক, বেঁচে থাক, তারপরে দেখা যাবে, সাধে কি আর মেয়েদের 10 হাত কাপড়ে। অনুরূপ হাসি ঠাট্টার সূত্রে বৌদিদের কাছে কথাটা শুনিয়াছিল। উত্তরে সে মনে মনে প্রকাণ্ড একটা
বলিয়াছিল, বিল্লুকে বিবাহ করবার চেয়ে 1,00,000 মাছি, মশা, বোলতা ও কাঠ পিঁপড়াকে বিবাহ করা যে ঢের বেশি বুদ্ধিমানের কাজ, এ কথা সে প্রকাশ করিয়া না বলিলেও তাহার মনের ভাব কাহারও নিকট অগোচর ছিল না। তারপর হঠাৎ একদিন কি কারণে বেহারীবাবু বদলি হইয়া অন্য জেলায় চলিয়া গেলেন। বিজয় ও অনুরূপ কিছুদিন সজোরে পত্র বিনিময় চালাইল, কিন্তু দূরত্বের প্রভাবে ক্রমশ অনুরাগের বন্ধন শিথিল হইয়া গেল। উভয় পরিবারও ক্রমে পরস্পরকে প্রায় ভুলিয়া গেলেন। সে আজ প্রায় 9-10 বৎসরের কথা। এই 9-10 বৎসরে বহু পরিবর্তন হইয়া গিয়াছে। এই প্রাচীনা পৃথিবীর বয়স আরও 9-10 বৎসর বাড়িয়াছে। যাহারা কিশোর ছিল তাহারা যুবক হইয়া পড়িয়াছে, অনেক বৃদ্ধ বৈকুণ্ঠ লাভ করিয়াছে, ততোধিক শিশু জন্মগ্রহণ করিয়াছে এবং আরও অনেক প্রকার বিচিত্র দার্শনিক ব্যাপার সংঘটিত হইয়া গিয়াছে। বেহারীবাবু জেলার ম্যাজিস্ট্রেট হইয়া পুরাতন শহরে ফিরিয়া আসিয়াছেন। অনুরূপ এখানকার পড়া শেষ করিয়া বিলাত গিয়াছিল। সেখান হইতে কি একটা পাশ করিয়া রেলের কভেনান্টেড চাকরি লইয়া দেশে ফিরিয়াছে। উপস্থিত বাড়িতেই আছে। মাসখানেকের মধ্যে টুন্ডলার অফিসে যোগ দিতে হইবে। তাহার চুল এখনো খোঁচা খোঁচাই আছে বটে, কিন্তু ততটা নহে। কান দুইটিও বোধ করি শরীরের অনুপাতে বাড়ে নাই বলিয়া এখন আর তত বড় দেখায় না। ওদিকে সুনীলা ওরফে বিল্লুর বয়স এখন 17 বৎসর এবং তাহার মতো ফাজিল, চপল, হৃদয়হীনা যুবতী সর্বাপেক্ষা বেশি পরিবর্তন ঘটিয়াছে কিন্তু বেহারীবাবুর পারিবারিক জীবনে। যতদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ততদিন তিনি সাধারণ বাঙালি ভদ্রলোকের মতোই পুরাতন প্রথায় জীবন কাটাইতেছিলেন, কিন্তু ম্যাজিস্ট্রেট হইয়া হঠাৎ পুরোদস্তুর সাহেব বনিয়া গিয়াছেন। আগে কেবল তাহার একটি অফিস রুম ছিল, এখন উপরন্তু ড্রয়িং রুম হইয়াছে। মৈথিলী পাচক নির্বাসিত হইয়া বাবুর্চি নিযুক্ত হইয়াছে। টেবিলে বসিয়া সপরিবারে খানা ভোজন করেন। ম্যাজিস্ট্রেট গৃহিণী বেড়াইতে বাহির হইলে কোঁচানো শাড়ি ও হাই হিল জুতা পরেন। পর্দা একেবারে উঠিয়া গিয়াছে। কন্যা বিল্লু ম্যাট্রিক পাশ করিয়া উপস্থিত টেনিস ও ব্রিজ খেলিতেছে। বিজয় একটি ব্রাহ্ম মেয়েকে বিবাহ করিয়া বাপের সহিত পৃথক হইয়া স্বাধীনভাবে পুরুলিয়ায় ওকালতি করিতেছে। ছুটি ছাটায় সস্ত্রীক বাপের কাছে আসে, 2-4 দিন থাকিয়া আবার সস্ত্রীক চলিয়া যায়। অনুরূপ বিলাত হইতে বাড়ি ফিরিবার 5-6 দিন পরে তাহার মা বলিলেন, ওরে বেহারীবাবুকে তোর মনে আছে তো? তোর বন্ধু বিজয়ের বাবা, তিনি যে জেলার কর্তা হয়ে বসেছেন। 3 বৎসর পরে বাড়ি ফিরিয়া কয়দিন অনুরূপ পারিবারিক চক্রের বাহিরে দৃষ্টি নিক্ষেপ করিবার অবকাশ পায় নাই। কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিল, তাই নাকি? কতদিন এসেছেন? এই তো 1 মাস 2 হবে। তোমাদের সঙ্গে দেখাশোনা হয়েছে? হ্যাঁ, আমরা একদিন গিয়েছিলুম, যদিও এখন ওরা পুরোপুরি সাহেব হয়ে গেছেন। তবুও আমাদের খুব আদর যত্ন করলেন, এখনো আগেকার কথা ভোলেননি। তোর একবার যাওয়া উচিত। বেশ তো, যাব। বিজয় কোথায়? এখানেই আছে নাকি? না, সে তো পুরুলিয়ায় ওকালতি করছে। অনুরূপ হঠাৎ হাসিয়া জিজ্ঞাসা করিল, আর বিল্লু? বোধহয় তার বিয়ে হয়ে গেছে না? কই আর হয়েছে, এখন কি আর তারা বিয়ে দেবেন? মেয়ের যে মোটে 17 বছর বয়স। বলিয়া মাও মুখ টিপিয়া হাসিলেন। সেই দিন বৈকালে অনুরূপ ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলায় দেখা করিতে গেল। বাংলার সামনে একটা শান বাঁধানো চাতাল ছিল। সেখানে বসিয়া বেহারীর সস্ত্রীক সকন্যা চা পান করিতেছিলেন। অনুরূপ সেখানে গিয়া হাত তুলিয়া নমস্কার করিয়া স্মিত মুখে দাঁড়াইল। বেহারীবাবু আরাম কেদারায় অঙ্গ প্রসারিত করিয়া শুইয়াছিলেন। বিস্মিতভাবে ঈষৎ ভ্রুকুটি করিয়া তাহার দিকে চাহিলেন। গৃহিণী অপরিচিত ব্যক্তি দেখিয়া কাপড়টা মাথায় তুলিয়া দেবার চেষ্টা করিলেন। বিল্লু বিস্ফারিত দৃষ্টিতে মুহূর্তকাল চাহিয়া থাকিয়া উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, নাকুদা! মা, চিনতে পারছো না? দাদার বন্ধু নাকুদা, মনে নেই? বলিয়া আবার সেই নিতান্ত পরিচিত কৈশোরের বহু নির্যাতনের স্মৃতি অনুবিদ্ধ হাসি হাসিল। ও মা, তাই তো, চিনতে পারিনি, কতদিন পরে দেখলুম। এসো বাবা, এই সেদিন বিজয় তোমার কথা বলছিল।
By Jove, young man, you have grown out of all recognition. Well, very glad to see you. Sit down. অনুরূপ একটা চেয়ার টানিয়া বসিল। বিল্লু এক পেয়ালা চা ঢালিয়া লইয়া তাহার দিকে অগ্রসর করিয়া দিয়া বলিল, নাকুদা, চা খাও। তাহার ঠোঁটের কোণে একটু চাপা হাসি। অনুরূপ সচকিত হইয়া ভাবিল, সে কি এখানে আসিয়া হাস্যকর কিছু করিয়া ফেলিয়াছে? নিজের কথাবার্তার উপর একটা কড়া পাহারা বসিয়া গেল। নানা রকম কথা হইতে লাগিল। অনুরূপ বিলাতে গিয়া কোথায় ছিল, কি পাশ করিয়াছে, কোথায় চাকুরি পাইল, বেহারিবাবু কতদিন ম্যাজিস্ট্রেট হইয়াছেন, কোন কোন জেলায় ঘুরিয়াছেন, কমিশনার সাহেব তাহার নামে সরকারের কাছে কি কি প্রশংসাসূচক DO দিয়াছেন। এইসব আলোচনার মধ্যে অনুরূপের মনটা কিন্তু বিল্লুর দিকেই সতর্ক হইয়া রহিল। দুই একবার বিল্লুর মুখের উপর চোখ পড়াতে দেখিল সে তাহারই দিকে তাকাইয়া আছে ও পূর্ববৎ মুখ টিপিয়া টিপিয়া হাসিতেছে, যেন সে একটা ভারী হাস্যোদ্দীপক জীব। তাকে দেখিলে কিছুতে না হাসিয়া থাকা যায় না। অনুরূপ উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিল। হঠাৎ এক সময় কথার মাঝখানে বিল্লু বলিয়া উঠিল, মা, দেখেছ, নাকুদার চুল আর আগের মতো খাড়া খাড়া নেই, একটু নরম হয়েছে। আচ্ছা নাকুদা, তুমি ছেলেবেলার মতো এখনো তেমনি বোকা আছো, না বুদ্ধি বেড়েছে? অনুরূপ হাসিবার মতো মুখ করিয়া বলিল, কি জানি, তোমার কি মনে হয়? এখনই কি বলা যায়, আরো দুদিন দেখি। তুই চুপ কর বিল্লু, আমাদের কি কথা হচ্ছিল? এইভাবে কন্যাকে মৃদু তিরস্কার করিয়া গৃহিণী আবার ব্যাহত প্রসঙ্গ আরম্ভ করিলেন। ঘণ্টা দেড়েক পরে অনুরূপ যখন বিদায় লইয়া উঠিয়া দাঁড়াইল, তখন বিল্লুর ঠোঁটের কোণে একটা সহাস্য ভঙ্গিমা করিয়া বলিল, নাকুদা, কাল আবার আসবে তো? অনুরূপ তাহার দিকে ফিরিয়া কিছুক্ষণ জিজ্ঞাসুভাবে তাকাইয়া রহিল। কথাটার মধ্যে কোনো প্রচ্ছন্ন পরিহাস আছে কিনা তাহাই যেন নিরূপণ করিবার চেষ্টা করিল। তারপর বলিল, আসব বই কি, যে কদিন আছি রোজই আসব। অনুরূপ বাড়ি ফিরিবার পথে ভাবিতে লাগিল, তাহার প্রতি বিল্লুর মনের ভাবটা কি? বিদ্রূপ, উপহাস, তাচ্ছিল্য? কিন্তু কেন? ছেলেবেলায় বিল্লু তাহাকেই বিশেষ করিয়া নিজের উৎপাত ও নিষ্ঠুরতার লক্ষ্যবস্তু করিয়া লইয়াছিল। এখনও কি তাহার সে ভাব যায় নাই? কিংবা সকলের সঙ্গে সে এইরূপ ব্যবহার করিয়া থাকে? সবচেয়ে অনুরূপকে বিঁধিয়াছিল বারবার ওই নাকুদা সম্বোধনটা, যেন ওই নামটা কিরূপ হাস্যকর তাহাই বিল্লু পুনঃ পুনঃ খোঁচা দিয়া দেখাইয়া দিবার চেষ্টা করিয়াছিল। সত্য বটে, নামটি শ্রুতি সুখকর নয়, কিন্তু তাই বলিয়া সেও কি উপহাসের পাত্র? অনুরূপ ঈষৎ তিক্ত মনে ভাবিল, আমাদের মেয়েরা একটু লেখাপড়া শিখিলেই মনে করে কেহ তাহাদের সহিত কথা কহিবার সমকক্ষ নহে। কিন্তু বিল্লু কি অপরূপ সুন্দরী হইয়া দাঁড়াইয়াছে, তাহার দিকে বেশিক্ষণ তাকাইতে যেন ভয় করে। অথচ ইহাকে সে একদিন কিল মারিয়াছে, চড় মারিয়াছে, কান ধরিয়া টানিয়া দিয়াছে, বাঁদরি পোড়ামুখী বলিয়াছে। পাঠক নিশ্চয়ই এইখানে বিল্লুর একটি রূপ বর্ণনার জন্য উন্মুখ হইয়া আছেন, কিন্তু তাহাকে নিরাশ হইতে হইবে। আমি ধর্মভীরু লোক, রূপ বর্ণনা দিব না। পরের ভালো জিনিসের প্রতি লুব্ধতা সঞ্চার করিয়া নরকে যাইতে পারিব না। আমি শুধু দু ছত্রে তাহার আজিকার বেশভূষার একটি অসম্পূর্ণ তালিকা দিব, তাহাতেই সন্তুষ্ট থাকিতে হইবে। গায়ে তাহার ছিল গাঢ় সবুজ রঙের হাতকাটা ব্লাউজ, পরিধানে ছিল ওই রঙেরই সিল্কের শাড়ি, পায়ে ছিল লাল বনাতের স্লিপার। চুলগুলি কিভাবে জড়ানো ছিল তাহার শিল্প রহস্য আমি ভেদ করিতে পারি নাই, সুতরাং বলিতে পারিলাম না। অলঙ্কার তাহার গায়ে ছিল না বলিলেই হয়, কেবল দুগাছি সরু সোনার রুলি সুগোল হাতে যেন চাপিয়া বসিয়া গিয়াছিল, আর গলায় ক্ষীণ একটি হার, তার নিম্ন প্রান্তে একটি হীরার লকেট। আর এইসব বেশভূষা যে তরুণ তনুটিকে আশ্রয় করিয়াছিল, ওই রে, আর একটু হলেই আরম্ভ করিয়া দিয়াছিলাম আর কি। সে রাত্রিতে বেহারিবাবু ও তাহার স্ত্রীর মধ্যে কথা হইল। গৃহিণী বলিলেন, অনুরূপের সঙ্গে বিল্লুর বিয়ে হলে মন্দ হয় না, আগেও তো একবার সম্বন্ধ হয়েছিল,
কর্তা বলিলেন, বেশ তো, ওরা আসুক না, আমার কাছে প্রস্তাবটা করুক। কিন্তু তা কি করবে ওরা? হাজার হোক ওরা বরপক্ষ। আমাদের দেশে যে উল্টো নিয়ম, মেয়ের বাপকেই ছোটাছুটি করতে হয়। কিন্তু তাই বলে আমি তো আর উপযাচক হয়ে যেতে পারি না, বুঝলে না? গৃহিণী বুঝিলেন হাকিমই মর্যাদায় বাঁধে। কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেখা যাক, আরো 2 দিন যাওয়া আসা করুক, শেষ পর্যন্ত হয়তো নিজেই বিলেত ফেরত। তো কর্তা বলিলেন, সে হলে তো কোনো গোলই থাকে না। তার উপর একটা কথা আছে, বিল্লুর পছন্দ অপছন্দ জানা দরকার। ও আবার যেরকম মেয়ে, মনে আছে তো হাজারিবাগের সেই মুনসেফ ছোকরা, তাকে তো হেসেই উড়িয়ে দিলে, যেন সে মানুষের মধ্যেই গণ্য নয়, হার্টলেস লিটল মিংস। বলিয়া সস্নেহে হাসিতে লাগিলেন। পরদিন সন্ধ্যাবেলায় অনুরূপ ম্যাজিস্ট্রেটের কুঠিতে উপস্থিত হইয়া শুনিল সাহেব ও মেম সাহেব একটা পার্টিতে গিয়াছেন। কেবল মিশি বাবা বাড়িতে আছেন, উপস্থিত বাগানে বেড়াইতেছেন। অনুরূপ মিশি বাবার সন্ধানে প্রবেশ করিল। একটা লোহার বেঞ্চির উপর বিল্লু পিছন ফিরিয়া বসিয়াছিল। তাহার বসিবার ভঙ্গি দেখিয়া অনুরূপের মনে হইল সে কোলের উপর বই রাখিয়া পড়িতেছে। ছাটা ঘাসে ঢাকা লনের উপর দিয়া অনুরূপ নিঃশব্দে তাহার দিকে অগ্রসর হইল। বেঞ্চির কাছে পৌঁছতে যখন আর হাত 6 বাকি আছে, তখন বিল্লু হস্তস্থিত জিনিসটা মুখের কাছে তুলিয়া চুম্বন করিল। তারপর সচকিতে কিছুক্ষণ ফিরিয়া চাহিয়াই অনুরূপকে দেখিয়া তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইল। এইরূপ অবস্থায় যে ধরা পড়ে, তাহার যেমন লজ্জার অবধি থাকে না, যে ধরিয়া ফেলে সেও কম লজ্জা পায় না। অনুরূপ আরক্ত মুখে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। যে লকেটে বিল্লু চুম্বন করিয়াছিল, তাহা তখনও তাহার হাতে ধরা ছিল। সেটা বন্ধ করিয়া বুকের কাপড়ের তলায় চাপা দিয়া বিল্লু শুষ্ক হাসিল, বলিল, চুপি চুপি একেবারে পিছনে এসে দাঁড়িয়েছ যে? তাহার কণ্ঠস্বরে বিরক্তি ও অসন্তোষ সুস্পষ্ট। অনুরূপ চুপি চুপি আসে নাই। পায়ের তলায় ঘাস ছিল বলিয়াই বিল্লু তাহার পদশব্দ শুনিতে পায় নাই। কিন্তু সে কৈফিয়ত দিতে যাওয়া বৃথা। হয়তো তাহার গলা ঝাড়া দিয়া আগমন বার্তা ঘোষণা করা উচিত ছিল। সে চুপ করিয়া রহিল। বিল্লু বলিল, এখানেই বসবে না ভেতরে যাবে? মা বাবা পার্টিতে গেছেন। অনুরূপ চেষ্টা করিয়া বলিল, যেখানে হয় এখানেই বসো। দুজনে বেঞ্চিতে বসিল। কিছুক্ষণ অস্বচ্ছন্দভাবে 2-1 কথা হইল। তাহার পর বিল্লুর মুখের অপ্রসন্নতা কাটিয়া গেল। সে হাসিয়া বলিল, আচ্ছা নাকুদা, বিলেতে থাকতে তুমি কি ইংরেজ মেয়েদের সঙ্গে মিশতে? অনুরূপ সাবধানে বলিল, কিছু কিছু মিশেছি। বিল্লু জিজ্ঞাসা করিল, তারা তোমায় দেখে হাসত না? অধর দংশন করিয়া অনুরূপ বলিল, না, হাসবে কেন? অমনি বলিয়া বিল্লু নিজেই জোরে হাসিয়া উঠিল। ক্ষুব্ধভাবে কিয়ৎকাল চুপ করিয়া থাকিয়া অনুরূপ বলিল, আমাকে দেখলেই তোমার হাসি পায় না? হ্যাঁ, বড্ড। বলিয়া হাসির বেগ রোধ করিতে না পারিয়া বিল্লু মুখে রুমাল চাপিয়া ধরিল। ধীরভাবে অনুরূপ জিজ্ঞাসা করিল, কেন বলো তো? কি জানি, তোমাকে দেখলেই। কথাটা বিল্লু শেষ করিতে পারিল না। মিনিট 2 শক্তভাবে বসিয়া থাকিয়া অনুরূপ হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা চললুম। রুমাল হইতে মুখ তুলিয়া বিল্লু বলিল, রাগ হলো নাকি? না। কয়েক পা যাইবার পর বিল্লু তাহাকে ফিরিয়া ডাকিল, নাকুদা, তুমি ব্রিজ খেলতে জানো? ন যজৌ ন তস্থৌ ভাবে দাঁড়াইয়া অনুরূপ বলিল, জানি সামান্য। বিল্লু বলিল, গোড়ায় সবাই ওই কথাই বলে, তোমারও আবার বিনয় হচ্ছে নাকি? কাল সন্ধ্যের পর আমাদের বাড়িতে একটা ব্রিজ পার্টি বসবার কথা আছে। খেলতে জানে এমন 2 জন পাওয়া গেছে। একজনের কেবল অভাব হচ্ছে, তুমি আসতে পারবে? উদাসভাবে অনুরূপ বলিল, যদি অভাব হয় আসতে পারি, কিন্তু আমি ভালো খেলতে জানি না। হাসি গোপন করিয়া বিল্লু বলিল, এসো তাহলে,
ঠিক 7টার সময়। রাত্রিতে ঘুমাইয়া অনুরূপ স্বপ্ন দেখিল। বিল্লু পিছন হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া আবদারের সুরে বলিতেছে, নাকুদা, আমায় দুটো ফুল তুলে দেবে ভাই? অনুরূপ ঘাড় ফিরাইয়া দেখিল 8 বছরের বিল্লু নহে, 17 বছরের বিল্লু। ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইতেই ঘুম ভাঙিয়া গেল। এমন বিশ্রীভাবে ঘুম ভাঙিয়া যায় কেন, কেহ বলিতে পারেন? পরদিন সন্ধ্যায় অনুরূপ যথাসময়ে উপস্থিত হইয়া দেখিল 2 জন ভদ্রলোক হাজির আছেন। তাহাদের সহিত পরিচয় হইল। দুজনেই ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়সে তরুণ, বেশ সুপুরুষ। একজনের নাম সমরেশ, অন্যজনের নাম সুধাংশু। বিল্লু পরিচয় করিয়া দিতে গিয়া বলিল, ইনি আমার দাদার ছেলেবেলার বন্ধু অনুরূপবাবু। ওর একটা ডাকনাম আছে, কিন্তু সেটা আর শুনে কাজ নেই বলিয়া হাসিয়া ফেলিল। অনুরূপ লক্ষ্য করিল এই 2 জন ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিল্লুর ব্যবহার সম্পূর্ণ ভিন্ন প্রকারের। তাহাদের দেখিয়া সে হাসিতেছে না, কথার মধ্যে তীক্ষ্ণ কাঁটার খোঁচা নাই, বেশ সহজ সম্ভ্রমপূর্ণ বন্ধুত্বের ভাব। তাস খেলিতে বসিয়া বিল্লু অনুরূপের খেঁড়ি হইল, কিন্তু তবু খেলা জমিল না। খেলিতে খেলিতে অনুরূপ কেবলই ভাবিতে লাগিল, এই দুজনের মধ্যে কাহার ছবি বিল্লুর বুকের মধ্যে লকেটের ভিতর লুকানো আছে? কে তিনি, সুধাংশু না সমরেশ? এইরূপ প্রশ্নসংকুল মন লইয়া ভালো ব্রিজ খেলা চলে না। 8 ঘণ্টা পর বিল্লু তাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, না নাকুদা, তুমি একেবারে কিচ্ছু খেলতে জানো না। আসুন, তার চেয়ে বরং অন্য কিছু করা যাক। অনুরূপ আরক্ত কর্ণমূলে বলিল, আমি তো বলেছিলাম আমি ভালো জানি না। তাহার কথার উত্তর না দিয়া বিল্লু বলিল, সুধাংশুবাবু, আপনি তো চমৎকার গাইতে পারেন, চলুন, ও ঘরে অর্গান আছে। রসশাস্ত্রের বড় বড় পণ্ডিতরা বলিয়াছেন, করুণ রস বেশি ফেনাইতে নাই। নিতান্তই যদি জবাই করিবার দরকার পড়ে, তবে চটপট সে কাজ সারিয়া ফেলাই বিধি। সুতরাং এই পতঙ্গ ও দ্বীপ শিখার উপাখ্যান টানিয়া দীর্ঘ করিয়া আর শাস্ত্রবিধি লঙ্ঘন করিব না। মোট কথা, অগ্নিশিখার সংস্পর্শে পতঙ্গের পাখা পুড়িয়া গেল, গায়েও সর্বত্র ফোসকা পড়িল, কিন্তু তবু সে পালাইতে পারিল না এবং মুখ ফুটিয়া বলিতে পারিল না, ওগো দীপ্তিময়ী শিখা, আমি তোমাকেই চাই, তুমি আমাকে নিঃশেষে পুড়াইয়া ছাই করিয়া দাও। সে প্রত্যহ সন্ধ্যায় নিয়মিত শিখার কাছে আসিতে লাগিল এবং নীরবে পাখার খানিকটা পুড়াইয়া দহনক্লিষ্ট দেহে ফিরিয়া যাইতে লাগিল। এইভাবে 1 মাস কাটিয়া গেল। অনুরূপের টুন্ডলাই গিয়া অফিসে যোগ দিবার সময় উপস্থিত হইল। বিদেশে যাত্রার আগে রাত্রিতে বিহারীবাবুর বাংলায় অনুরূপের নিমন্ত্রণ হইল। বিদায়ের ভোজ, নিতান্তই ঘরোয়া ব্যাপার, আর কেহ নিমন্ত্রিত হয় নাই, শুধু অনুরূপ। সন্ধ্যার পর হইতে ড্রয়িং রুমে বসিয়া 4 জনে অলসভাবে গল্প করিয়া শেষে আহার করিতে উঠিয়া গেলেন। তাহার পর প্রায় নীরবে ডিনার শেষ করিয়া ড্রয়িং রুমে আসিয়া বসিলেন। অনুষ্ঠানটার গোড়া হইতে শেষ পর্যন্ত কেমন যেন প্রাণ সঞ্চার হইল না। কোনো অজ্ঞাত কারণে উহা কুণ্ঠিত ও কৃত্রিম হইয়া রহিল। আহারাদি শেষ হইবার পর বিল্লু উঠিয়া গিয়াছিল। অনুরূপকে একটা বিদায় সম্ভাষণ করিয়া যাওয়ার প্রয়োজন মনে করে নাই। তাহার এই অবহেলা তাহার মা বাবাও লক্ষ্য করিয়াছিলেন। তাই রাত্রি 10টার সময় অনুরূপ যখন তাহাদের পদধূলি লইয়া বিদায় চাহিল, তখন তাহাকে যথারীতি আশীর্বাদ করিয়া গৃহিণী একটু অপ্রস্তুতভাবে বলিলেন, বিল্লুর আজ শরীরটা ভালো নেই, কাল থেকেই বলছিল বোধহয় শুয়ে পড়েছে। থাক, তাকে বিরক্ত করে কাজ নেই। অনুরূপ বাহির হইয়া পড়িল। চন্দ্রহীন রাত্রি, বোধহয় অমাবস্যা। বাড়ির সদর হইতে কম্পাউন্ডের ফটক প্রায় 100 গজ দূরে। অন্ধকারে পরিচিত পথ ধরিয়া যাইতে যাইতে অনুরূপ ভাবিতে লাগিল, এই 1 মাস ধরিয়া কি উৎকট পাগলামিই না সে করিয়াছে। বিল্লু আর কাহাকেও ভালোবাসে, বোধহয় তিনি সুধাংশুবাবু। তাহা স্পষ্ট বুঝিয়াও নিজেকে এমনভাবে খেলো করিবার কি দরকার ছিল? উঠিতে বসিতে বিল্লু তাহাকে বিদ্রূপ করিয়াছে, অন্যের সম্মুখে হাস্যাস্পদ করিয়াছে। সে যে অতিশয় কৃপার পাত্র তাহা বুঝাইয়া দিতে ত্রুটি করে নাই। তবু সে নির্লজ্জ মূঢ়ের মতো লাগিয়াছিল কোন দুর্দৈবের প্ররোচনায়। ভাগ্যে তাহার মনের কথা প্রকাশ হইয়া পড়ে নাই।
নহিলে আরও কত বিড়ম্বনা সহ্য করিতে হইত কে জানে। কিন্তু যাক, আজ এই হাস্যকর অভিনয়ের সমাপ্তি হইয়াছে। প্রহসনের শেষ দৃশ্যে যবনিকা পড়িয়া গিয়াছে। অভিনয়কালে দর্শকরা আসিয়াছিলেন বটে, কিন্তু অভিনেতার মনে সুখ ছিল না। এখন সুখ না হোক, অন্তত সে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিবে। ফটক খুলিবার জন্য হাত বাড়াইতেই কাহার হাতে হাত ঠেকিয়া গেল। অনুরূপ চমকিয়া উঠিয়া বলিল, কে? নাকুদা। যাচ্ছ? বিল্লুর কণ্ঠস্বর। অনুরূপ হঠাৎ হাসিয়া উঠিল। তাহার মনের মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন ঘটিয়া গেল। এতটা স্বচ্ছন্দ বেপরোয়া ভাব সে অনেকদিন অনুভব করে নাই। যেন মস্ত একটা সংশয়ের বোঝা বুক হইতে নামিয়া গিয়াছে। এমনিভাবে বলিল, হ্যাঁ ভাই, চললুম। কাল বিকেলেই রওনা হতে হবে। কাজেই এ যাত্রা বোধহয় আর তোমাদের সঙ্গে দেখা হবে না। ভালোই হলো, আমি তো ভেবেছিলুম তুমি শুয়ে পড়েছ। না, আমি রোজ এই সময় একটু বেড়াই। এতক্ষণে অনুরূপের ঠাহর হলো যে বিল্লু ফটকে ভর দিয়া দাঁড়াইয়া কথা কহিতেছে। অন্ধকারে কৃষ্ণতর একটা ছায়া মাত্র, চোখ মুখ কিছুই দেখা গেল না। সে বলিল, কিন্তু আর বাইরে থাকা বোধহয় ঠিক হবে না। রাত কম হয়নি, এ সময় একটু হিমও পড়ে। সে কথার উত্তর না দিয়া বিল্লু জিজ্ঞাসা করিল, তোমার কর্মস্থল কোথায় বলছিলে? কানপুরে? অন্ধকারে অনুরূপও হাসিল, না, তবে কাছাকাছি বটে, টুন্ডলায়। ও! কিয়ৎকাল দুজনেই নীরব। সহসা অনুরূপ তরল কণ্ঠে বলিল, আমি চলে গেলে কিছুদিন ভারী তোমার কষ্ট হবে না? কষ্ট হবে? কেন? তাহার উত্থিত ভ্রু ঈষৎ বিস্ময়ের ভঙ্গি দেখা না গেলেও বুঝা গেল, এমন একটা টার্গেট, একটা সং আর কি সহজে খুঁজে পাবে যাকে দেখলেই হাসি পায়? এমন লোক তো পৃথিবীতে বেশি নেই কিনা। তাই ভাবছি প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে। তাহার কণ্ঠস্বরে গ্লানির লেশ মাত্র নাই। কিছুক্ষণ বিল্লু জবাব দিল না, তারপর বলিল, আজ তোমাকে ভারী খুশি মনে হচ্ছে। খুশি? অনুরূপ অল্পকাল আত্মানুসন্ধান করিয়া বলিল, না, ঠিক খুশি নয়, তবে মনটা একটু হালকা বোধ হচ্ছে। কাজকর্ম নেই, চুপ করে বসে থাকতে আর ভালো লাগছিল না, সেই জন্যই বোধ হয়। বিল্লুর হাসি শোনা গেল, তুমি আজকাল ভারী কাজের লোক হয়ে উঠেছ না? হইনি এখনো, তবে পাকে চক্রে পড়ে হয়তো শেষ পর্যন্ত হয়েও পড়তে পারি। তুমি কোনো কালে কাজের লোক হতে পারবে না। পারবো না? কেন বলো দেখি? তুমি একেবারে একেবারে অপদার্থ। সঙ্গে সঙ্গে চাপা হাসির শব্দ। কিছুক্ষণ নিস্তব্ধ, যেন অন্ধকারে দুইজন মুখোমুখি দাঁড়াইয়া নাই। 5 মিনিট কাটিয়া গেল। অন্ধকারে একটা গভীর নিঃশ্বাস পড়িল। অনুরূপ বলিল, তোমার সঙ্গে আবার কবে দেখা হবে কে জানে, হয়তো আর কখনো। আচ্ছা বিল্লু, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করো না। আমি রাগ বা অভিমান করে বলছি না, শুধু একটা কৌতূহল হচ্ছে। তুমি যে আমাকে কথায় কথায় ঠাট্টা বিদ্রূপ করতে, লোকের কাছে হাস্যাস্পদ করতে, আমার কি সত্যিই কোনো দোষ ছিল? আমি নিজেকে অনেক চেষ্টা করেও বুঝাতে পারিনি, তাই জানতে চাইছি। কি জানি, হয়তো না জেনে প্রতি পদেই এমন নির্বুদ্ধিতা কিংবা অসভ্যতা করে ফেলেছি। বিল্লু আবার হাসিয়া উঠিল। তাহার চাপা অথচ দুর্নিবার হাসির ঢেউ অনুরূপের কথাগুলি ভাসাইয়া লইয়া গেল। অত্যন্ত আহত স্বরে অনুরূপ বলিল, বিল্লু, হাসি নয়, সত্যি বলো, আমি কি অন্যায় করেছিল? চুপ করো, আমি আর পারছি না। তোমার মতন বোকা। বোকা? তাই হবে বোধহয়। আরেকটা নিঃশ্বাস পড়িল। আচ্ছা, চললুম। অনুরূপ ফটক খুলিল। যাচ্ছ? হ্যাঁ। অনুরূপ ফটকের বাহির হইল। আচ্ছা, এসো। আবার সেই হাসি। ঠিক এই সময় উল্কার আলো। অন্ধকার আকাশের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত আলোর দাগ কাটিয়া একটা উল্কাপিণ্ড ফাটিয়া পড়িল। কয়েক মুহূর্তের জন্য তাহারই উজ্জ্বল নীল প্রভায় অনুরূপ দেখিল
বিল্লুর চোখের জলে মুখ ভিজিয়া গিয়াছে এবং সে দুহাতে বুক চাপিয়া ধরিয়া যাহা অনুরূপ চাপা হাসি বলিয়া ভুল করিয়াছিল তাহা অদম্য রোদনের উচ্ছ্বাস। অন্ধকার, আবার আবার অন্ধকার। বিল্লু, বিল্লু। কি? স্বর ক্ষুদ্র ও ক্ষীণ। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম তুমি আর কাউকে। বিল্লুর নিকট হইতে কোনো জবাব আসিল না। তোমার লকেটে? অনুরূপের এ কথাটাও অসমাপ্ত রহিয়া গেল। কিয়ৎকাল পরে বিল্লুর হাত অনুরূপের হাতে ঠেকিল। বিল্লু একটা ঈষদুষ্ণ ক্ষুদ্র বস্তু তাহার করতলে রাখিয়া হাত টানিয়া লইল। অনুরূপ অনুভব করিয়া বুঝিল লকেট। বলিল, এ কি হবে? নাও, ওর মধ্যে একটা মুন্ড আছে, চিনতে পারো কিনা দেখো। বিল্লু, বিল্লু। উত্তর নাই। অনুরূপ আবার ডাকিল, বিল্লু। বিল্লুর সাড়া পাওয়া গেল না। সে বোধহয় পা টিপিয়া চলিয়া গিয়াছে। প্রশ্ন হইতে পারে, বিল্লুর মনে যদি ইহাই ছিল, তবে সে এমন ব্যবহার করিল কেন? ইহার উত্তর বোধ করি বিল্লু নিজেও দিতে পারিবে না। তাই গোড়ায় বলিয়াছিলাম, এ গল্পের নাম হওয়া উচিত ছিল স্ত্রীয়াশ্চরিত্রং কিংবা